গল্প শুরু হয় এরিককে দিয়ে। সে একা একটি নির্জন দ্বীপে এসে পৌঁছেছে। অনেক দূর গাড়ি চালানোর পর সে একটি গাড়ির পাশে থামে, যা ছিল তার বন্ধুর গাড়ি। এরিক গাড়ি থেকে নেমে একটি লাল ব্যাগ বের করে এবং দুটি গাড়ির নম্বর প্লেট বদলে দেয়। এরপর সে দুটি গাড়িতেই ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে এবং হেঁটে এগিয়ে যায়। সে সমুদ্রের পাশে একটি বাড়ির কাছে পৌঁছায়, নিজের বন্দুক বের করে পুরো বাড়িটি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কাউকে পায় না। সে ড্যানিশ নামের একজন মহিলাকে খুঁজছিল, কিন্তু ড্যানিশ সেখানে নেই। হঠাৎ সে অনুভব করে কেউ যেন তাকে ডাকছে। সে বাড়ির বাইরে এসে দেখে আশেপাশে কেউ নেই। সে আবার একই আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজ অনুসরণ করে সে সৈকতে পৌঁছায়, যেখানে সে একটি ধাতব ব্যাগ এবং অনেক রক্ত দেখতে পায়। রক্ত দেখে এরিক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। সে একটি মহিলার ব্রেসলেটও দেখতে পায়। তার মনে হয় এটি হয়তো ড্যানিশের হতে পারে, কিন্তু সে নিশ্চিত নয়। তাই সে পাশের একটি বালতি দিয়ে সবকিছু পরিষ্কার করে সমুদ্রে ফেলে দেয়। ঠিক তখনই সে আবার কারো ডাক শুনতে পায়। এটি ছিল ম্যাট, ড্যানিশের ছেলে এবং এরিকের পার্টনার। ম্যাট তার মায়ের কথা জানতে চায়। এরিক তাকে বলে, আমি তাকে এখানে আসতে দেখিনি। ঠিক তখনই তারা বাড়িতে পৌঁছায় এবং দেখে পাউলো এসে গেছে। সে ছিল তাদের চতুর্থ পার্টনার। আসল ঘটনা হলো তারা $10 মিলিয়ন মূল্যের একটি পেন্টিং চুরি করেছে। তাদের পরিকল্পনা ছিল এই বাড়িতে কিছুদিন থেকে তারপর দেশ ছেড়ে পালিয়ে যাবে। ড্যানিশ, যার কাছে পেন্টিংটি ছিল, তার সবার আগে এখানে আসার কথা ছিল, আর এখন সে নেই। ম্যাট ও পাউল সন্দেহ করে এরিক হয়তো ড্যানিশকে মেরে ফেলেছে, কারণ ড্যানিশ তখন এরিকের কাছেই ছিল, আর ড্যানিশকে মারলে এরিকের ভাগের টাকা বাড়বে। পাউল ও ম্যাট এরিককে তাদের সন্দেহের কথা সরাসরি বলে না। তারা এরিককে বলে যে তারা ড্যানিশের জন্য কিছুদিন অপেক্ষা করবে, আর যদি সে না আসে তাহলে তারা এখান থেকে চলে যাবে। এদিকে এরিক তাদের ফোনগুলো নিয়ে তার আগের লাল ব্যাগটিতে ভরে সেটিকে সমুদ্রের মাঝে ফেলে দেয়। এরিক ফিরে আসার আগেই সমুদ্র থেকে একটি অদ্ভুত শব্দ আসতে শুরু করে। শব্দটি এত জোরে ছিল যে ম্যাট ও পাউলো স্পষ্টভাবে তা শুনতে পায়। এই শব্দের অদ্ভুত বিষয় ছিল যে এটি তাদের তিনজনকেই সম্মোহিত করে ফেলছিল। তারা তিনজনই জম্বির মতো হেঁটে সমুদ্রের দিকে যেতে শুরু করে। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা জানে না কেন তারা সেখানে এসেছিল। তারা বাড়িতে ফিরে আসে এবং ভাবে হয়তো ক্লান্তির কারণে এমন হয়েছে। তারা ঘুমানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ম্যাট তখনও তার মায়ের জন্য চিন্তিত। পাউল তাকে সাহস দিয়ে বলে, চলো অপেক্ষা করি, হয়তো তোমার মা কালকে আসবে। সেই রাতে পাউল এরিকের কাছে এসে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো, তুমি কি ড্যানিশকে মেরে ফেলেছো? এরিক পাউলকে আশ্বস্ত করে যে সে এমন কিছুই করেনি। ভেতরে আমরা ম্যাটকে দেখি। সে গোসল করার পর এরিক যে বালতি ভর্তি রক্ত সমুদ্রে ফেলে দিয়েছিল সেই বালতিটি খুঁজে পায়। বালতিটি দেখে সে হতাশা হয়ে যায় এবং তার ভেতরে হাত দিয়ে সে তার মা ড্যানিশের ব্রেসলেটটি পায়। এই ব্রেসলেটটি দেখে ম্যাট রেগে যায় এবং তার সন্দেহ নিশ্চিত হয় যে এরিকই তার মাকে মেরে ফেলেছে। ম্যাট এরিককে চিৎকার করে গালাগালি করতে শুরু করে, আর পাউল তাকে শান্ত করার চেষ্টা করে। তারা তিনজন তীব্র বিতর্কে লিপ্ত। ঠিক তখনই তাদের দরজায় জোরে কড়া নাড়ার আওয়াজ আসে। তারা দরজা খুলে দেখে একটি আতঙ্কিত মেয়ে সাহায্য চাইছে। এরিক ও পাউল তাকে সাহায্য করতে ছুটে যায়। ম্যাট রক্তভরা বালতির দিকে তাকিয়ে ভাবে, কে এটা এখানে রাখতে পারে? এরিক ও পাউল যখন মেয়েটিকে সাহায্য করতে সৈকতে পৌঁছায় তখন তাদের এক বন্ধুকে প্রায় মরতে দেখা যায়। এরিক তাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে। এরিক তাকে তুলে বাড়িতে নিয়ে আসে। এরিক মেয়েদের জিজ্ঞাসা করে, তোমরা সবাই এখানে কিভাবে এলে? মেয়েরা জানায় তাদের নৌকা দুর্ঘটনা কবলিত হয়েছিল এবং তারা সাঁতরে এখানে পৌঁছেছে। যখন তাদের নাম জানতে চাওয়া হয় তারা সবাই তাদের পরী মতো নাম প্রকাশ করে। এই নামগুলো শুনে পুরুষরা অবাক হয়। এরিক হেসে বলে, বাহ, তোমাদের নাম তো গল্পের চরিত্রের মতো। মেয়েরা যখন তাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তারা তাদের আসল পরিচয় লুকানোর জন্য মিথ্যা গল্প তৈরি করে। এরিক বলে, আমরা এখানে একটি ব্যাচেলার পার্টির জন্য এসেছি। মেয়েরা তাদের ফোন চায় সাহায্যের জন্য ফোন করতে, কিন্তু তারা তো ফোন সমুদ্রে ফেলে দিয়েছে। এরিক আরও একটি মিথ্যা বলে, আমরা নিয়ম করেছিলাম যে এই পার্টিতে ফোন আনা যাবে না। মেয়েদের কাছে এটা অদ্ভুত লাগে। তাই ম্যাট তাদের বলে, আমরা তোমাদের সকালে শহরের দিকে পৌঁছে দেব, সেখানে কেউ তোমাদের সাহায্য করবে এবং তোমরা তোমাদের ফোনও পাবে। মেয়েদের মধ্যে একজনের বাথরুমে যেতে হয়। পাউল মেয়েটিকে বাথরুমের পথ দেখিয়ে দেয় এবং তারা যে চুরি করা পেন্টিংটি এনেছিল তার টিউবটি তুলে বিছানার নিচে লুকিয়ে রাখে। তখনই সে দেখে এরিক যে লাল ব্যাগটি সমুদ্রে ফেলে দিয়েছিল সেটি এখন বাড়ির ভেতরে। পাউল তেমন গুরুত্ব দেয় না, তাই সে সেটি তুলে বিছানার নিচে লুকিয়ে রাখে। চিন্তিত ম্যাট তাকে রান্নাঘরে নিয়ে যায় এবং বলে, আমার মনে হয় এরিক আমাদের সাথে খেলছে, কারণ এরিককে আমরা যে ব্যাগটি সমুদ্রে ফেলতে দিয়েছিলাম সেটি এখন বাড়িতে এবং তার ভেতরের সবকিছু অক্ষত আছে। এই কথা শুনে ম্যাট রেগে যায় এবং এখন নিশ্চিত হয় যে এরিক অবশ্যই তাদের সাথে প্রতারণা করবে এবং ড্যানিশকে মেরে ফেলবে।
এরিক যখন তাদের আতঙ্কিত দেখে তাদের কথা শুনতে আসে, তখন ম্যাট তাকে গালাগাল করে। এরিক পরিস্থিতি শান্ত করে বলে, আবেগ নিয়ন্ত্রণ করো, আমাদের শুধু এই রাতটা কোনোমতে পার করতে হবে, সকাল হলেই আমরা এই মেয়েদের গাড়ির চাবি দিয়ে চলে যাব। তারা তিনজন এখন বাকি 3 মেয়ের সাথে যোগ দেয় এবং তারা তাদের একটি খেলা খেলতে বলে। খেলাটি হলো একে অপরের সম্পর্কে জানা। একটি মেয়ে জানায় সে একজন রাজকুমারী এবং তারা 3 জন হেসে ওঠে। অন্য একটি মেয়ে জানায় সে কুংফু চ্যাম্পিয়ন এবং নিজের প্রমাণ দিতে সে এরিককে চেয়ার থেকে উল্টে ফেলে দেয়। এই খেলা খেলতে খেলতে তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে। এদিকে হঠাৎ আলো নিভে যায়। এরিক যখন আলো ঠিক করতে বাইরে যায়, তখন একটি মেয়ে তার পিছু নেয়। তাদের মধ্যে আকর্ষণ তৈরি হতে শুরু করে এবং এই সময় তারা সমুদ্র থেকে একটি আওয়াজ শুনতে পায়, যা তাদের সম্মোহিত করছিল বিকেলের মতো। মেয়েটি এরিকের সম্মোহিত অবস্থা দেখে চিন্তিত হয় এবং তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু এরিকের জ্ঞান ফেরে না। সে ততক্ষণে সমুদ্রের দিকে যাচ্ছিল। সে অর্ধেক পথ যাওয়ার পর তার জ্ঞান ফেরে। সে সৈকতে প্রচুর রক্ত এবং মানুষের শরীরের অংশ দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা 3 জনই আতঙ্কিত হয়। এরিকের সাথে থাকা মেয়েটি তার পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে জিজ্ঞাসা করে, বলো, আমার বন্ধুর সাথে কি করেছ? তারা তখন কিংকর্তব্য বিমূঢ়। এরিক ব্যাখ্যা করার চেষ্টা করে যে সেও সেই বিকেলে একই ধরনের চিহ্ন সৈকতের আশেপাশে দেখেছিল। এখানে অবশ্যই খারাপ কিছু ঘটছে। ঝগড়া না করে আমাদের বন্ধুদের খুঁজে বের করা উচিত। আসলে ম্যাট এবং তার সাথে থাকা মেয়েটি উধাও হয়ে গেছে। তারা কিছু করার আগেই সমুদ্র থেকে আবার সেই আওয়াজ তাদের সম্মোহিত করতে শুরু করে। তারা কোনো মতে নিজেদের জ্ঞান ধরে রাখে এবং পাউল এরিককে বলে যে তাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত এবং গাড়ির ভেতরে কিছু ভরে দেওয়া উচিত, যাতে আওয়াজ তাদের বিরক্ত না করে এবং তারা তাদের সঙ্গীদের খুঁজে পেতে পারে। যখন তারা বাড়িতে পৌঁছায়, তখন দেখে সেই মেয়েটি ইতিমধ্যেই ভেতরে রয়েছে এবং ম্যাপ খুঁজছে। এরিকের সন্দেহ হয় যে এই সব কিছুর পেছনে হয়তো সেই আছে। সে তার দিকে বন্দুক তাক করে, আর ঠিক তখনই সমুদ্র থেকে আবার সেই আওয়াজ আসতে শুরু করে। এরিককে আবার সম্মোহিত করতে শুরু করে, আর মেয়েটি এই সুযোগ নিয়ে এরিকের বুকে ছুরি মেরে দেয়। এরিকের জ্ঞান ফিরলে সে দেখে পাউল তাকে ধরে আছে। পাউল তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার কানে ভেজা টয়লেট পেপার ঢুকিয়ে দেয়, যাতে কোনো আওয়াজ তার ক্ষতি না করতে পারে। এরিক ম্যাটকে খুঁজতে বাইরে যায়, কিন্তু খুব অন্ধকার। এরিকের পা একটি চকচকে বস্তুতে লেগে স্লিপ করে যায়। স্লিপ করার সাথে সাথেই একটি অদৃশ্য শক্তি তাকে সমুদ্রে টেনে নিয়ে যায় এবং ডুবিয়ে দেয়। পাউল এই দৃশ্যটি দূর থেকে দেখেছিল। এটি যাতে তার সাথে আবার না ঘটে, তাই সে তার পেইন্টিংটি নিয়ে নিজেকে দড়ি দিয়ে বাড়ির পিলারের সাথে শক্ত করে বেঁধে ফেলে, যাতে আওয়াজ তাকে আকর্ষণ করতে না পারে। অনেক আওয়াজ হচ্ছিল, কিন্তু দড়ি তার কাজ করে। সম্মোহিত হওয়া সত্ত্বেও পাউল সমুদ্রের দিকে এগোয়নি। সকাল হয়, পাউল জ্ঞান ফিরে পায় এবং নিজেকে দড়ি থেকে মুক্ত করে। এরপর তার মনে একটি ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে পাউল আগেই এরিকের একটি ছবি পুলিশকে দিয়েছিল এবং তাদের আসার খবর জানিয়েছিল, কারণ সে এরিককে বিশ্বাস করত না। সে বিশ্বাস করত যে এরিক অবশ্যই তাকে প্রতারণা করবে। সে এরিককে গ্রেফতার করাতে চেয়েছিল, কিন্তু এখানে এসে সে নিজেই ফেঁসে যায়। একটু পরে সে দেখে 3টে মেয়ে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে গান গাইছে এবং তাকে তাদের দিকে ডাকছে। এগুলো সেই আগের শোনা আওয়াজগুলোর মতোই ছিল। সম্মোহিত হয়ে সে তাদের দিকে এগোতে শুরু করে এবং অবশেষে মেয়েরা হঠাৎ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। তখনই প্রকাশ পায় যে এই মেয়েরা সাধারণ মহিলা ছিল না, তারা আসলে মারমেইড ছিল, যারা লোকজনকে প্রলুব্ধ করে সমুদ্রে টেনে নিয়ে যেত এবং ডুবিয়ে মারত। পরের দৃশ্যে আমরা ড্যানিশকে সেই সৈকতে বসে থাকতে দেখি। তার পায়ে ভীষণ চোট লেগেছিল। মনে হচ্ছিল যেন তাকে আক্রমণ করা হয়েছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল। সে নিজের পোশাক ছিঁড়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে। যখন সে বাড়িতে ফিরে আসে, তখন দেখে কেউ নেই। তার কোনো সঙ্গী ছিল না, আর সে যে পেইন্টিংটি এত কষ্ট করে চুরি করেছিল সেটি দেয়ালে ঝোলানো আছে। হঠাৎ একটি অদৃশ্য বস্তু আবির্ভূত হয়, যা ড্যানিশকে সমুদ্রের দিকে টেনে নিয়ে যায় এবং ডুবিয়ে দেয়। সিনেমাটির শেষ দৃশ্যে আমাদের সেই পেইন্টিংটি দেখানো হয়, যা আসলে মারমেইডদের আঁকা একটি পেইন্টিং ছিল। এটি শুধু একটি ছবি ছিল না, বরং এর ভেতরে পুরো একটি গল্প লুকিয়ে ছিল। এই মানুষগুলো সবাই এই গল্পের অংশ হয়ে ওঠে এবং এর সাথেই সিনেমাটি শেষ হয়।